নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সাথে কিছু কথোপকথন জানাবো। জগন্নাথ দেব এতবার খান কেন? আপনি আনন্দবাজারে প্রসাদ নিয়েছেন মহারাজ? জগন্নাথ দেব যদি না খান তবে তোমরা সবাই প্রসাদ পাবে কি করে? আনন্দবাজারে আমি কত প্রসাদ নিয়েছি। আগে আনন্দবাজার খোলা ছিল, এখন নাকি রেস্ট্রিকশন হয়েছে। নুলিয়াশাড়িতে আমার এক বন্ধুর বাড়িতে একবার থাকতে দিয়েছিল। আমি আর একজন সাধু দুজনে সেখানে থাকতুম। আমরা সমুদ্র স্নান করতুম, রান্না করে খেতুম। মানে বন্ধু রান্না করতেন, আমি খেতুম। জগন্নাথের এখানে ধ্যান হয় না। এখানে জগন্নাথ তার ভক্তদের দেখবেন। সেখানে কি চোখ বন্ধ করে থাকা যায়? এখানে এসে মহাপ্রভু তন্ময় হয়ে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে থাকতেন। বাইরের জগৎটা যাদের দর্শনের প্রতিবন্ধক হয় তাদের চোখ বুজে ধ্যানের প্রয়োজন, আর যাদের কাছে বাইরের জগৎ প্রতিবন্ধক নয় তারা চোখ বন্ধ করলেই কি আর না করলেই বা কি। মা এখানে এসে বলরামবাবুর বাড়িতে শশী নিকেতনে ছিলেন। মা ছিলেন, ঠাকুরের সন্তানরাও ছিলেন। তখনও লক্ষ্মী দিদির আশ্রম হয়নি বলে মা লক্ষ্মী দিদির আশ্রমে ছিলেন না। মহারাজ, আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থানের কথা বলছো? আমার তো জন্মই হয়নি। একবার মহাপুরুষ মহারাজকে বলা হলো আগামীকাল আপনার জন্মদিন। মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, আমার তো জন্মই হয়নি। আপনি ছেলেবেলায় কখনো পুজো করার সময় উপোস করেছেন? আমার ছেলেবেলায় প্রথম আমি নীলের উপোস করি। সবাই নীলের উপোস করছে দেখে আমিও নীলের উপোস করলুম। সেই আমার প্রথম উপোস করা। আমি নীলের উপোস করছি দেখে সবাই হাসলো, বলল এটা তো মেয়েদের পুজো, মেয়েরা উপোস করে। আমি তখন বলেছিলাম তা কি করে হবে? শিব কি মেয়েদের একচেটিয়া নাকি? কত বছর বয়সে আপনি মঠে যোগ দিয়েছিলেন মহারাজ? মঠে যখন যোগ দিয়েছি তখন আমার বয়স 22। উৎসবের সময় মঠে যখন কাজ করতুম তখন সমস্ত দিন খাওয়া হতো না। সন্ধ্যের সময় দেখতুম শরীরটা কাঁপছে। যাব কি করে? ভলেন্টিয়ারদের ব্যাচে ব্যাচে পাঠিয়েছি। তাদের সবাইকে পাঠিয়ে আমার আর যাওয়া হতো না। প্রচুর লোক। সমস্ত দিনের পর আমাদের জন্য ভাত আর আলু সেদ্ধ রান্না করা হতো। খোসা শুদ্ধ আলু চটকে নেওয়া। এত খোসা কে ছাড়াবে? তাই খোসা শুদ্ধ আলুই খেয়ে নিতাম। মহারাজ, আপনার একটা এই ছবিটা খুব ভালো হয়েছে। ছবিটা আসল নয়, আমি তুলনায় আসল। মহারাজ, গতকাল আপনি শ্রীহট্ট মানে সিলেট জেলার প্রশংসা করেছিলেন। খুব ভালো লাগছিল, কারণ আমার দেশ সিলেট। একটা কথা আছে, শ্রীহট্টে মধ্যম নাস্তি, হয় উত্তম আর তা না হলে অধম। মাঝারি কোনো লোক নেই সিলেটে। মহারাজ, আপনি চোখ দেখাতে গিয়েছিলেন। ডাক্তারের কাছে চোখ দেখানো বড় সর্বনেশে কাণ্ড। প্রথমে কি আলো আর একটা কি দিয়ে দেয়, তাতে কিছুই দেখা যায় না। তারপর বলে ফোল্ড। কি করে ফোল্ড করি? তারপর জিজ্ঞাসা করে দেখতে পাচ্ছেন? আমি বললুম আরও দেখতে পাচ্ছি না। তারপর একটা কাঁচ বসিয়ে বলে দেখতে পাচ্ছি কি না। আমি দেখলুম ঝাপসা। তারপর যে কি দেখলুম আমি নিজেই জানি না। আমার দেওয়া এই কাপড়টা পরবেন তো মহারাজ? সেবকদের উদ্দেশ্য করে, এই কাপড়টা পরিয়ে দিও। দেখো, আমার দোষ নেই, আমি ওদের সেবকদের বলে দিয়েছি। নাও, আর একটা লজেন্স নাও। আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, ছেড়ে দিয়েছি।
আর একটা চাকরি হবে কি মহারাজ? আমি তো দৈবজ্ঞ নই, এরা এসে জিজ্ঞাসা করে, আমি কিছুই বলতে পারছি না। তোমরা সামনে উপবিষ্টা সারদা মঠের সন্ন্যাসিনীদের দেখিয়ে উনি বললেন, তোমরা আমাকে কিছু শিখিয়ে দেবে, তাহলে এদের বলতে পারবো। আপনি খুব ভালোই বলতে পারবেন, তবে কেন বলবেন না মহারাজ? বলতে পারি, কিন্তু কথাটা শুনতে ভালো লাগবে না। মনে কষ্ট পাবো, মনে রিয়াকশন হবে, এই জন্য সহ্য করতে করতে মনের ওপর কড়া পড়ে যায় যখন, তারপর আর মনে লাগে না। রিয়াক্ট তো ফোঁস করেই আসে, তার জন্য কড়া অঙ্কুশ লাগে। কড়া অঙ্কুশ দিয়ে তাকে দমন করতে হয়। সত্য যা তা তো বলতেই হবে, তাই না? সত্য কথা বলতে হবে বলে তার মানে এই নয় যে লোকের মনে কষ্ট দিতে হবে। অনেকের মনে একটা বড় অভিমান আছে যে সে সত্য না বলে থাকতে পারে না, তাই বলে লোকের মনে কষ্ট দিয়ে লাভ কি? মা তার ছেলেকে ধরে যে মারে, তা তার কল্যাণের জন্য। দরকার হলে তাকে অপ্রিয় কথা বলতে হবে, কিন্তু কারো মনে কষ্ট দিয়ে সেটা করা উচিত নয়। সে কি, ঠাকুর স্বয়ং কৃপা করার জন্য বসে আছেন, তাতে কি হলো না তোমাদের? আপনি আমাকে কৃপা করুন মহারাজ। তখন মহারাজ বলছেন, ঠাকুরই কৃপা করবেন। মহারাজ, আজ আপনি এত ব্যস্ত যে প্রশ্ন করতেই পারছি না। দেখেছ ভিড়ের কাণ্ড দেখেছ? আজ আবার রবিবার। রবিবারে রক্ষে আছে, দুজন দারোয়ান আছে, আরও মনে হয় বেশি করে দারোয়ান দরকার। আপনি নিজেই তো ছেলে মেয়ে বাড়িয়েছেন মহারাজ। তখন মহারাজ বলছেন, হ্যাঁ তাই তো দেখছি। একজনকে আমি জিজ্ঞাসা করেছিলুম, আচ্ছা তোমার তো দুটো হাত আছে, চারটে হাত হলে কেমন হতো? সে বললে, তাতে ভারী অসুবিধে হতো। তখন জিজ্ঞাসা করলুম, কেন বলো তো? সে তখন বললে, দুটো হাত রাখবারই জায়গা পায় না, তো চারটে হাত কোথায় রাখবো মহারাজ? আপনার শ্রীচরণে অর্পিত প্রসাদী ফুলের মালা নেব মহারাজ? হ্যাঁ নাও, তাড়াতাড়ি নাও, তা না হলে আবার টানাটানি পড়ে যাবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।